জেলা সাধারণ সম্পাদক শ্রমিক নেতা সাইফুল ইসলাম শরীফ, সহসভাপতি হাসনাত কবির, নূর হোসেন সর্দার, হাসান মাহমুদ সহ নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জেনেছেন ঈদের আগে যাতে শ্রমিকরা ঠিকমতো বেতন বোনাস পায় সেই দাবি নিয়ে আজকে প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট এই মানববন্ধনে সমবেত হয়েছে। ঈদের আগে প্রত্যেকটা শিল্পে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, তার অন্যতম কারণ তার বেতন বোনাসের দাবি। সংগ্রামী বন্ধুগণ, এই বেতন বোনাস স্পষ্ট নির্দেশনা আমরা কখনো দেখি নাই। ঈদের আগে ঠিকমতো বেতন বোনাস পরিশোধ না করতে পারায় সেখানে মালিককে গ্রেপ্তার করা হয়েছে, মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বরং আমরা দেখতে পাই বিভিন্ন শিল্প কারখানায় বোনাস নিয়ে একটি তালবাহানা তৈরি করে চান রাত পর্যন্ত ঠেকিয়ে দেওয়া হয়। সংগ্রামী বন্ধুগণ, চান রাতে গিয়ে শ্রমিকদের পক্ষে এই বেতন বোনাস দিয়ে আর দাবি দেওয়া এবং আন্দোলন করা সম্ভব হয় না, কারণ তার বাড়ি যেতে সে উদ্গ্রীব থাকে। সংগ্রামী বন্ধুগণ, বেতন বোনাস নিয়ে একটি আইন এবং সরকারি বিধিমালা স্পষ্ট থাকা উচিত। বলা আছে 7 কর্মদিবসের মধ্যে কারখানায় বেতন প্রদান করতে হবে, কিন্তু আমরা দেখতে পাই গার্মেন্টস সহ অধিকাংশ শিল্পেই 7 কর্মদিবসের মধ্যে বেতন পরিশোধ করা হয় না। সংগ্রামী বন্ধুগণ, ঈদে শ্রমিকদের কত বোনাস দেওয়া হবে সে বিষয়েও কোনো সুস্পষ্ট বক্তব্য আইনে এবং সরকারের তরফ থেকে নাই। ফলে মালিকরা ঈদকে কেন্দ্র করে একদিকে শ্রমিকদের বেশি বেশি খাটায়, কিন্তু বোনাস দেওয়ার ক্ষেত্রে দেয় নামমাত্র, অনেক অনেক কারখানায় দেওয়া হয় না। সংগ্রামী বন্ধুগণ, আমরা দাবি করেছিলাম সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যেইভাবে শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস দেয়া হয়, গার্মেন্টস সহ বিভিন্ন শিল্পে একই নিয়মে দেয়া হোক, অর্থাৎ অন্তত বেসিকের সমান শ্রমিকদের বোনাস দেয়া হোক। আমরা বলেছিলাম লকডাউন পরিস্থিতিতে শ্রমিকদের অন্তত 15 তারিখের মধ্যে তার বোনাসটা পরিশোধ করা হোক। আজকে 15 তারিখ অতিক্রম করে 16 তারিখে পদার্পণ করেছে সংগ্রামী বন্ধুগণ, কিন্তু এখনও ফ্যাক্টরিগুলিতে বোনাস দেওয়া হয়নি। বরং টিসিসির মিটিংয়ে যে আলোচনা হলো তার ফলাফল সম্পূর্ণ উল্টো দেখলাম। আমরা শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান বললেন 19 তারিখের মধ্যে বেতন বোনাস পরিশোধ করার জন্য। সংগ্রামী বন্ধুগণ, ঈদুল আজহা, এখানে একটি গরু কোরবানির ব্যাপার আছে, শ্রমিকদের বাড়ি যাওয়ার ব্যাপার আছে, এবং শ্রমিকদের পরিবারের জন্য ভালো মন্দ কেনার একটি ব্যাপার আছে। সেক্ষেত্রে যদি 19 তারিখে বেতন বোনাস পরিশোধের নির্দেশনা সরকারেরই থাকে, তাহলে শ্রমিকদের কপালে কি জুটবে আমরা আগে থেকেই বুঝতে পারি। সংগ্রামী বন্ধুগণ, টিসিসির বৈঠক করবেন কিন্তু ঘোষণা দিবেন মালিকের পক্ষে, এগুলো দেশের শ্রমিকরা মানবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই অনতিবিলম্বে বোনাস পরিশোধের ব্যবস্থা করতে হবে। সমস্ত ব্যাংকগুলি খোলা ছিল, লকডাউনের সময়ও ব্যাংকগুলি খোলা ছিল, তাহলে বোনাস পরিশোধের জন্য এরকম কালক্ষেপণ কেন? আমরা বিজেএমের ঘোষণা শুনেছি, আমরা বিকেএমের কথাও শুনেছি। এই সময়কালে তারা সবচেয়ে বেশি রপ্তানি করেছে এবং তাদের প্রচুর কাজের অর্ডার আছে, প্রচুর কাজ চলছে, তাহলে শ্রমিকদের বোনাসের ক্ষেত্রে কেন এরকম নীতিমালা করা হবে? সংগ্রামী বন্ধুগণ, আমরা দাবি জানাতে চাই অনতিবিলম্বে বোনাস এবং বেতন
একই সাথে বিভিন্ন ফ্যাক্টরিগুলিতে সেখানে নানান রকম বকেয়া আছে, সেই বকেয়াগুলি পরিশোধ করতে হবে। বিশেষ করে নারায়ণগঞ্জের উল্লেখ করা যায়, এই ইপিজেডে কুন্তন অ্যাপারেলসের শ্রমিকেরা 100 কোটি টাকা পাবে মালিকের কাছে। হিসাব করলে সেই সংখ্যা হয়তো আরও বেশি হবে। আজকে প্রায় 1 বছর হতে চলছে এই ফ্যাক্টরি বন্ধ। তাদের এক দফা 36% বেতন দেওয়া হয়েছে, আর বাকি টাকা পাবে। দিনের পর দিন শ্রমিকরা ঘুরছে, শ্রমিকেরা কারখানায় ঘেটে গেলে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়, কিন্তু শ্রমিকের এই ন্যায্য পাওনা পরিশোধের জন্য আমরা শিল্প পুলিশ সহ জেলা প্রশাসন সহ আমরা নারায়ণগঞ্জের প্রশাসনকে নির্বিকার দেখতে পাই। আমরা জানি ইপিজেড পরিচালিত হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। যে প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত হয়, সেই প্রতিষ্ঠানের মালিক কিভাবে এই দীর্ঘ সময় যাবৎ শ্রমিকের টাকা আটকে রাখতে পারে? আমরা দাবি করব ঈদের প্রাককালে এই সময়ে শ্রমিকের টাকার বড় প্রয়োজন, ফলে অনতিবিলম্বে কুন্তন অ্যাপারেলসের বকেয়া পরিশোধ করতে হবে। একই সাথে সিনহা গ্রুপ সহ ওপেক্স গ্রুপ সহ সেখানে বিভিন্ন শিল্প কারখানায় শ্রমিকরা রিজাইন দিয়েছে, শ্রমিকদের চাকরি থেকে বের করে দেয়া হয়েছে, এবং বিভিন্ন রকম ওভারটাইম বকেয়া ইত্যাদি আছে। সেগুলি অনতিবিলম্বে, বিশেষ করে ঈদের প্রাককালে অনতিবিলম্বে সেটা পরিশোধ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, বোনাস, বেতন, বকেয়া এগুলি নিয়ে যদি কোনো শিল্প এলাকায় কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, তাহলে সম্পূর্ণভাবে এর দায়িত্ব প্রশাসন এবং মালিককে দিতে হবে। কারণ শ্রমমন্ত্রীর মুন্নুজান সুফিয়ানের বক্তব্যটাই মালিকদের সেখানে সুযোগ তৈরি করে দিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, একই সাথে হাশেম ফুড লিমিটেড, সেটা এই মুহূর্তে বহুল আলোচিত বিষয়। 52 জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। প্রবল চাপ এবং আন্দোলনের মুখে মালিককে গ্রেপ্তার করা হয়েছে। অতীতেও আমরা ঘটনা দেখেছি, সেই রানা প্লাজা ধস, সেই তাজরিন গার্মেন্টসের অগ্নিকাণ্ড, শান গার্মেন্টসের অগ্নিকাণ্ড, টেম্পোকো ফ্যাক্টরির অগ্নিকাণ্ড, কিন্তু আমরা মালিকের বিরুদ্ধে কোনো শাস্তি দেখি নাই। রানা প্লাজার বিল্ডিংয়ের মালিক জেলখানায় থাকলেও ওই বিল্ডিংয়ে অবস্থিত 4টি ফ্যাক্টরির মালিক তারা বহাল তবিয়তে ব্যবসা পরিচালনা করছে। আমরা এই হাশেম ফুড লিমিটেডের মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে সেখানে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। একই সাথে সরকারের যে সমস্ত কর্তৃপক্ষ এগুলো দেখভাল করার কথা ছিল, তাদের দায়িত্বহীনতার কারণে মালিক এখানে সুযোগ নিয়েছে, মধ্যে থেকে জীবন গিয়েছে শ্রমিকের। সংগ্রামী বন্ধুগণ, সেই কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে এখনো দেখি নাই। কলকারখানা পরিদর্শন আছে নারায়ণগঞ্জের, বিভাগীয় কলকারখানা পরিদর্শন। সংগ্রামী বন্ধুগণ, এই কলকারখানা পরিদর্শনের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নিতে আমরা দেখি নাই। ফায়ার সার্ভিস আছে, ফায়ার সার্ভিসের প্রতি মাসে সেখানে প্রতি 6 মাসে একবার ড্রিল করার কথা, এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা সেখানে যথাযথ আছে কিনা সেটা দেখভাল করার কথা, কিন্তু সেই ফায়ার সার্ভিসের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নিতে আমরা দেখি নাই। সেখানে বিল্ডিং কোড মানা হয়নি, সেই বিষয়গুলো বিল্ডিং নির্মাণের জন্য যে কর্তৃপক্ষ আছে, সেখানকার উপজেলা পরিষদ আছে, তারা তাদের দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং আমরা দেখলাম নামমাত্র 2 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছে। এই কোরবানি দিয়ে আমরা দেখতে পাচ্ছি এক একজন মালিক 10 লাখ 20 লাখ টাকার গরু কিনে কোরবানি দিচ্ছে, আর হাশেম ফুডের শ্রমিক যখন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করলো, যারা বছরের পর বছর কোটি কোটি টাকা মুনাফা এনে দিয়েছে মালিকের, সেই মালিকের বিরুদ্ধে
আমরা তাকে গ্রেপ্তার দেখলেও অতীতে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেখি নাই। সংগ্রামী বন্ধুগণ, বরং মাত্র 2 লাখ টাকায় তাদের জীবনের মূল্য নির্ধারিত হয়েছে। আমরা দাবি জানাতে চাই, শুধু সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নয়, শুধু গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নয়, সর্বস্তর থেকে দাবি উঠেছে শ্রমিক কর্মরত অবস্থায় যদি এইভাবে মৃত্যুবরণ করে তাহলে তাকে কমপক্ষে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। হাশেম ফুড লিমিটেডের মৃত 52 জন শ্রমিক, তাদেরকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। আমি হাশেম ফুড লিমিটেডের নিহত শ্রমিকদের প্রতি শোক এবং শ্রদ্ধা জানিয়ে এবং অনতিবিলম্বে শ্রমিকদের বেতন, পূর্ণ বোনাস এবং তাদের সমস্ত বকেয়া পরিশোধের দাবি জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও। সংগ্রামী বন্ধুগণ, গার্মেন্টস শ্রমিক আয়োজিত আজকের এই মানববন্ধনে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের দেশের শ্রম আইনে বিভিন্ন রকম অসংহতি আছে। আমরা একদিকে দেখি যে মালিক কোনো করলে তাকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা বলা হয়েছে, আবার অন্যদিকে দেখি যদি কোনো মালিক শ্রম আইন লঙ্ঘন করে তাহলে তার সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা সেলিম মাহমুদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা নেতৃবৃন্দর মুখে বক্তব্য শুনেছেন এবং আমাদের এই গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের উদ্যোগে আজকে এই প্রেস ক্লাবের সামনে শ্রমিকদের ঈদের বোনাস, বকেয়া বেতন এবং রূপগঞ্জে হাশেম ফুড প্রোডাক্টসে নিহত শ্রমিকদের আজীবনের সমপরিমাণ 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবিতে আজকের এই সমাবেশে উপস্থিত আছেন আমাদের জাতীয় ফেডারেশন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি শ্রমিক জননেতা আবু নাঈম খান বিপ্লব। উপস্থিত আছেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ। উপস্থিত আছেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি হাসনাত কবির, হাসান মাহমুদ, আনোয়ার খান সহ নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা যারা বক্তব্য শুনছেন, আপনাদের সকলকে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন। ইতিমধ্যে নেতৃবৃন্দর মুখে শুনেছেন ঈদের প্রাক্কালে পিসিসি কমিটির বৈঠক হয়েছে। সে বৈঠকে বাস্তবে টিসিসি যাদেরকে নিয়ে বৈঠক করার কথা, মালিক তাদেরকে না নিয়ে তাদের নিজের ইচ্ছা মতো সেখানে একটা মিটিং করে ওই মুন্নিজান সুফিয়ান অর্থাৎ মালিক যে ধরনের চেয়েছে ঠিক সেই ধরনের একটা বক্তব্য দিয়েছেন। অর্থাৎ সেখানে উনি বলেছেন যে 19 তারিখের মধ্যে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করার জন্য। এই মুন্নিজান সুফিয়ান উনি একজন সংসদ সদস্য, বরঞ্চ এই যে সংসদের আইন তৈরি হয়েছে আইনেরও উনি বিরোধিতা করেছেন। কারণ শ্রম আইনে পরিষ্কার লেখা আছে শ্রমিকদেরকে 7 কর্মদিবসের মধ্যে বেতন পরিশোধ করতে হবে। কিন্তু বোনাস একটা অধিকার, এই বোনাস কোনো করুণা, কোনো দয়া, কোনো দক্ষিণা নয়। এই করোনাকালীন সময় শ্রমিকরা যখন বলল লকডাউন, তারপরে বলল কঠোর লকডাউন, তারপরে বলল শাটডাউন, কিন্তু বাস্তবে যে শ্রমিকরা
কাজ করলো এই লকডাউনের সময় তাদের জীবন জীবিকার জন্য অতি কষ্ট করে তাদের বলছিল পরিবহন দেওয়া হবে, পরিবহন দেওয়া হয় নাই। সেখানে বলছিল তাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মেনে কারখানা পরিচালনা করা হবে, কিন্তু বাস্তবে সেখানে কিছুই করা হয় নাই। কোনো পুলিশ প্রশাসন, কোনো ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, সরকারি কর্মচারী কর্মকর্তারাও সেখানে দেখভাল করেন নাই। কিন্তু দেখা গেছে যখন সাধারণ মানুষ এবং রাস্তায় নেমেছে, তাদের জন্য জরিমানা করেছে, তাদের জন্য জেল দিয়েছে, লক্ষ লক্ষ টাকার জরিমানা করেছে, কিন্তু ওই গার্মেন্টস মালিকরা যে সেখানে নিয়ম না মেনে কারখানা পরিচালনা করলো, শ্রমিকরা যে তার জীবিকারা সবচেয়ে বেশি মনে করে কষ্ট করে নিজের টাকা ব্যয় করে কারখানায় কাজ করতে এসেছে, সেখানে ভোগান্তিতে কাজ করছে, তাদের জন্য যে আগে বোনাসটা পরিশোধ করবেন, কিন্তু মুন্নিজাম সুফিয়ান ওই যে মন্ত্রী, শ্রমমন্ত্রী নয়, উনি হচ্ছে বাস্তবে মালিকের মন্ত্রী। মালিকের মন্ত্রী হয়েই 19 তারিখে তিনি বেতন এবং বোনাসের কথা বললেন। আমরা তা প্রত্যাখ্যান করি ঘৃণা সহিত। আজকে তিনি ওই শ্রম আইনকে লঙ্ঘন করেছে, সংবিধানকে লঙ্ঘন করেছে, সেই হিসাবে তার অপরাধের শাস্তি হওয়া দরকার। আর একটা কথা বলবো যে আজকে ঈদের সময় শ্রমিকরা যেখানে বাড়িতে যাবে, ঈদের সময় তখন যখন 19 তারিখের কথা বলা হয়, তখন স্বাভাবিক কারণেই মালিক সাহেব 19 তারিখেও দেয় না, অর্থাৎ চাঁদ রাতের আগের দিন সেখানে বেতন দেওয়ার চেষ্টা করে। ইতিহাসের আগের ঘটনাগুলি থেকে এইটাই প্রমাণ হয়। সেই জায়গা থেকে ওই মুন্নিজাম সুফিয়ান ওই টিসিসি কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রমাণিত হলো শ্রমিকরা আসলে এই ঈদের মধ্যে আরো করোনাকালীন সময় সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পরিকল্পিতভাবে তাদেরকে ফেরানো হলো। আমরা পরিষ্কারভাবে বলেছিলাম যে 15 তারিখের মধ্যে যেহেতু করোনাকালীন সময় 14 তারিখ পর্যন্ত লকডাউন, 15 তারিখে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করেন, কিন্তু সরকার এবং মালিক তারা কিছুই মানলেন না। ওই শ্রমিকদেরকে শুধু ওই করোনাকালীন সময় উৎপাদনের জন্য, রাষ্ট্রের চালিকা শক্তি রক্ষা করার জন্য জিডিপি বৃদ্ধি পাচ্ছে, প্রবৃদ্ধি পাচ্ছে, মাথাপিছু আয় বাড়ছে যেই শ্রমজীবী মানুষের জন্য, কিন্তু ওই শ্রমিকদের জন্য কোনো তাদের দায় নেই। অর্থাৎ তারা যন্ত্রের মতো শুধু কাজ করবে আর মালিকরা বসে বসে মুনাফা করবে। এইভাবেই চলছে আজকের এই সমাজ। আমরা এই সমাবেশ থেকে পরিষ্কারভাবে বলতে চাই, অবিলম্বে এই শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করবেন। যদি একদিনের মধ্যে না করা হয়, কোনো জায়গায় যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, মালিক এবং ওই মন্ত্রী ওই সংসদে যিনি আছেন এবং মন্ত্রী এবং মালিকরা সেখানে প্রশাসন সহকারে দায়ী থাকবেন। আমরা অবিলম্বে ওই শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করার জন্য এবং শ্রমিকদের যে পূর্বে যে বকেয়া রয়েছে সমস্ত বকেয়া পরিশোধ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা শুনেছেন ইপিজেডের মধ্যে কুন্দুম এভারেজ, সেখানে প্রায় 100 কোটি টাকা শ্রমিকরা মালিকের কাছে পানা। 1 বছর যাবত হলো ডিসি সাহেব আছেন, এসপি সাহেব আছেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছেন, আজ পর্যন্ত শ্রমিকদের এই বকেয়া পরিশোধ করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই। একই জায়গায় সিনা, সেখানে একই পরিস্থিতি ঘটছে। শ্রমিকরা যখন তার অধিকারের প্রশ্নে আন্দোলন করে, সংগ্রাম করে, তখন বলা হয় শ্রমিকরা তারা হচ্ছে উস্কানিদাতা। বাস্তবে মালিকরা পরিকল্পিতভাবে শ্রমিকদের টাকা পরিশোধ না করে তারাই বিশৃঙ্খলার সৃষ্টি করে শ্রমিকদের তাদের নামে মিথ্যা প্রবঞ্চনা তারা তৈরি করেন। আমরা এই সমাবেশ থেকে অবিলম্বে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করার জন্য দাবি জানাচ্ছি। আর একদিকে আপনারা ইতিমধ্যে শুনেছেন গত 8 তারিখ রূপগঞ্জে হাসেম ফুড প্রোডাক্টসে সেখানে অগ্নিকাণ্ডে 52 জন শ্রমিকের মৃত্যুবরণ করেছে। সেটা মৃত্যু নয়, সেটা একটা হত্যাকাণ্ড। মালিক 19,000 কোটি টাকা সেখানে লোন নিয়েছেন ওই শ্রমিকদের টাকা আত্মসাৎ করার জন্যই। সেখানে পরিকল্পিতভাবে শ্রমিকদেরকে হত্যাকাণ্ড করা হয়েছে।
সেখানে বিল্ডিং কোড বাড়া নাই, সেখানে 3500 স্কোয়ার ফিট যে বিল্ডিং, সেখানে যে 4টা সিঁড়ি থাকার কথা মাত্র 3টা সিঁড়ি আছে, 2টা সিঁড়ি আছে, এরপরে একটা সিঁড়ি অকেজো। ফায়ার ব্রিগেড থাকার কথা, সেখানে ফায়ারের কোনো সেফটি নাই। সেখানে শ্রমিকদের যে শিশু শ্রম, সেখানে শিশু শ্রম দিয়ে কাজ করা হচ্ছে, সেখানে প্রত্যেকটি দরজা বন্ধ করা হচ্ছে। এইভাবে শ্রমিকদেরকে সেখানে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। একটা হত্যার জন্য একটা যে হত্যা করা হয়েছে, সে হত্যার জন্য মালিক এবং মালিক সংশ্লিষ্ট সমস্ত সরকারি কর্মচারী যারা তার সাথে যুক্ত, তারা সকলে দায়ী। তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতা হতে হবে। এবং নিহতদের টাকা দিয়ে কখনো মানুষের জীবনের মূল্যায়ন করা যাবে না। তারপরও তাদের বেঁচে থাকার জন্য আজীবনের সমপরিমাণ 50 লক্ষ টাকা আমরা ক্ষতিপূরণের দাবি করছি। পরিশেষে ওই শ্রমিকদের প্রতি গভীর শোক সমবেদনা জানিয়ে শ্রমিকদের বর্তমানে যারা মৃত্যুবরণ করেছেন ইতিমধ্যে শুনেছি তাদেরকে কোনো বেতন দেওয়া হয় নাই, বোনাস দেওয়া হয় নাই। ওই পরিবারকে ডেকে তাদের বেতন বোনাস দেওয়ার জন্য আমরা দাবি করছি। সংগ্রামী বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছেন, যারা বক্তব্য শুনছেন, আপনাদের সকলকে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকের সমাবেশ এখানে সমাপ্তি করছি।